যখন তোমাকে দেখি হারাই মহাশূন্যে, মনে হয় তুমি তৈরি শুধু আমার জন্যে। প্রকৃতি তুরানের বলা কথাখানি হয়তো সেভাবে শুনতে পায়নি, তাই সে তুরানকে জিজ্ঞেস করে। কিছু বললে? তুরান কথা এড়িয়ে যাবার ভান করে বলে। কই না তো, কি আবার বলবো? তুরান প্রকৃতির সাথে কথা বলার মাঝেই আচমকা চোখ পড়ল একটি দোকানে, আর তখনই তুরান কেমন যেন অস্থির হয়ে উঠল। প্রকৃতিকে বলল। প্রকৃতি, এখান থেকে তাড়াতাড়ি চলো। তুরানের কথায় প্রকৃতি অবাক হলো, প্রশ্ন করল। কেন? মাত্রই তো আসলাম, এখনই চলে যাব? যদি ঘোরাফেরাই না করি তাহলে বেলায় নিয়ে আসলে কেন? আমি নিয়ে আসতে বলেছি? তুরান রেগে বলে। উফ, মাহাজুর এত কথা বাদ দাও, এখন যেতে বলেছে মানে এখনই যাব, চলো। হঠাৎ তুরানের এহেন কাণ্ডে কোনো কারণ খুঁজে পেল না প্রকৃতি। তুরান প্রকৃতিকে আর কোনো বাক্য ব্যয়ের সুযোগ না দিয়ে এক প্রকার টেনে হিসে নিয়ে আসলো। এটাকে চলে আসা বলে না, একরকম পালিয়ে আসা বলে। আর আসার সময় তুরান কেমন বাদিকে বারবার তাকাচ্ছিল আর জোরে হাঁটছিল। হঠাৎ এমন করার মানে কি? নাকি তুরান কাউকে দেখে ভয় পেয়েছে? আর কেই বা ছিল সে যাকে দেখে তুরান ভয়ে সেখান থেকে এক প্রকার পালিয়ে আসলো? রাস্তায় এসে তুরান একটা খালি রিক্সা ডেকে প্রকৃতিকে তুলে দিল, ভাড়াও মিটিয়ে দিল। প্রকৃতিকে কোনো কথা বলার সুযোগই দিল না। তার আগে রিক্সা চালককে বলল রিক্সা ছাড়তে। প্রকৃতি একের পর এক কাণ্ডে অবাকই হচ্ছে শুধু। কতগুলো প্রশ্ন মন কোঠরিতে ঘোরপাক খাচ্ছে। সে খবর কি তুরান জানে? একটারও হিসাব মিলাতে পারছে না প্রকৃতি। প্রকৃতি রিক্সা হতে পিছনে মাথা ঘুরিয়ে দেখল তুরান কেমন এলোমেলোভাবে হেঁটে আবার মেলার দিকে যাচ্ছে। সন্ধ্যার আলো ধীরে ধীরে শহরটাকে ঢেকে ফেলেছে। চারিদিকে কঠিন নীরবতা বিরাজ করছে। শুনশান সড়কে রাকিবার ইশারা। এই সন্ধ্যায় একসাথে হাঁটছে নিরিবিলি। ইশারা বলে। আপনি কি কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করেছেন? রাকিব কিছুক্ষণ চুপ থেকে বলে। হ্যাঁ, একটা সময় করতাম, তারপর বুঝেছি বিশ্বাস আসলে এক ধরনের ঝুঁকি, কিন্তু আজ আবার করছি। কার উপর? তোমার উপর। ইশারা থেমে দাঁড়ায়, মুখে একরাশ বিস্ময় নিয়ে শুধায়। আমার? হ্যাঁ ঈশা, তুমি হয়তো জানো না, তুমি আমার জীবনে একরকম মুক্তির মতো। ভয়কে ছুঁয়ে ছুঁয়ে সাহসের পাঠ শেখানো মানুষ তুমি। ইশারাকে উত্তর দিবে ভেবে পায় না, তাই চুপটি করে দাঁড়িয়ে রয়। রাকিব নিজে থেকে বলে। তুরানের কি খবর এখন? সামনে এমপি নির্বাচন, অথচ ইলেকশনের ব্যাপারটা এখনো খোলসা হলো না। এরকম চলতে থাকলে বিষয়খানা তুরানের উপর খারাপ প্রভাব ফেলবে। আপনার কি মনে হয় আমার ভাইয়া খুনে জড়িত আছে? তা কখন বললাম? তুরানকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এটা স্পষ্ট। কিন্তু কথা হচ্ছে কে বা কারা করছে সেটা এখনো ধুয়াশা। তদন্ত চলছে, দেখা যাক কি হয়। ভাইয়া বিপদে এই সময়টা আপনার তার পাশে থাকা দরকার। আমি সবসময় ওর পাশে আছি, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকবো। আমাদের বন্ধুত্ব জন্মজমান্তরের, এই বন্ধন কবু ভাঙবে না। রাকিবের উচ্চারিত বাক্যে ইশারার নয়নযুগল মুগ্ধতায় ভরে ওঠে। ভার্সিটির মূল কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে শাওন। তুরান বাইক নিয়ে ভার্সিটির মাঝখানটায় এসে কষে ব্রেক চাপে, ঠিক যেখানটায় শাওন দাঁড়িয়ে আছে। শাওনের আশেপাশে দু চারজন ছেলে পেলে। তুরান বাইকের চাবি আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে শাওনের সামনে এসে দাঁড়ায়। সামান্য সিঁড়ি শাওনকে চোখ মেরে বলে। হোয়াটসঅ্যাপ ব্রো, দিনকাল কেমন যাচ্ছে? ভালো তো? পেছন থেকে ছুরির আঘাত করে কাপুরুষরা, আর সামনাসামনি লড়াই করে পুরুষরা। সামনাসামনি লড়াই করার সৎ সাহস নেই, তাই পেছন থেকে ছুরি মারলি? তোর আসল জিনিস ঠিকঠাক আছে তো ভাই, নাকি ধরে নেবো লেসবিয়ান? তুরান শাওনের চারদিকে ঘুরে কথাগুলো বলল। শাওন খ্যাপাটে নজরে তুরানের পানে চাই। তোর বোনকে আমার সাথে পাঠা ঠিকঠাক আছে কিনা বুঝতে পারবি, অথবা তুইও আসতে পারিস। শাওন শয়তানি হেসে বলে। কথা শেষ হয় না, তার আগে শাওনের নাক বরাবর ঘুষি পড়ে। শাওন টাল সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে যায়। নাক ফেটে গল গল করে রক্ত বেরিয়ে আসে। তো ভাই, নাকি ধরে নেবো লেসবিয়ান? আমার বোনকে নিয়ে বাজে কথা বললে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। আমার ধারণাই ঠিক, তাহলে তুই লেসবিয়ান, নাহলে আমার দিকে তোর নজর আসতো না। আমার কি ঠিক আছে আর কি ঠিক নেই সেসব পরে ভাবিস, আগে চিন্তা কর আমাকে কিভাবে বাঁচাবি।
আমার বিষয়ে হাসতে বসে বসে ভাববার বহুত সময় পাবি। তুরান বাঁকা হেসে উত্তর দেয়। নাইস জোকস। উপস, আমি তো ভয় পেয়ে গেলাম। দেখ দেখ, ভয় আমার নাক দিয়ে কান্না এসে গেছে। একটা কথা জানিস তো শাওন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তোর অবস্থা ঠিক তেমন। উঠতে থাকো ব্রো, ডানা ছাটার সময় হলে বাঁচিবার পথ পাবে না। তোর কি মনে হয় তুই এসব করে আমাকে নির্বাচন থেকে টলাতে পারবি? তুই যদি এটা ভেবে থাকিস তাহলে বসে বসে ললিপপ খাওয়া ছাড়া তোর কোনো উপায় থাকবে না। এসব মিথ্যে মামলা আমার চুলটাও ছেড়তে পারবে না। আর না, আমি এসবে ভয় পাই। এমন যেন না হয় নিজের গড়া ফাঁদে নিজে ফেসে যাস। সাবধানে থাকিস, কেমন? কথাগুলো বলে তুরান পুনরায় চোখ মেরে বাইকে উঠে চলে যায়। পিছনে ফেলে রেখে যায় ক্ষোভে ফেটে পড়া শাওনকে। রাগে শাওনে চোখ রক্তিম বর্ণ ধারণ করছে। তুরানকে সে দেখে নিবে। সবুজ ধান ক্ষেতের বুক চিরে আঁকাবাঁকা মেঠোপথ বয়ে গেছে দূর গ্রামে। পাখিদের কুজনে ভোরের ঘুম ভাঙে আর গরুর ডাকে চাকা ঘুরে শুরু হয় দিন। বাতাসে ধান গাছের গন্ধ, পুকুরের ধারে তাল গাছের ছায়া, সব মিলে অনন্য শান্তি বিরাজ করছে। আকাশটা আজ একটু বেশি নীল, মেঘগুলো ঢেউ খেলানো তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। ভোরের প্রথম আলোটা যখন পূর্ব আকাশে লাজুক মুখে উকি দেয়, তখনই গ্রামের পাখিরা জেগে ওঠে একে একে। কাক ডাকে, শালিকার দোয়েল লাফিয়ে বেড়ায় গাছের ডালে। ফারিয়া প্রায় 6 মাস পর গ্রামে ফিরেছে। ভার্সিটির ক্লাস, অ্যাসাইনমেন্ট আর শহরের ব্যস্ততায় ডুবে থাকা ফারিয়া হঠাৎই সিদ্ধান্ত নিয়েছিল একটু নিঃশ্বাস দরকার, একটু শেকড়ের কাছে ফিরে যাওয়া দরকার। তাই তো সব ফেলে ছুটে এসেছে নিজ গ্রামে। লিকসন হত্যাকাণ্ড বিষয় ফারিয়ার সব কিছু অজানা, কেননা ফারিয়া যেদিন গ্রামে এসে পৌঁছায় সেদিন রাতে লিকসন খুন হয়। গ্রামে অবস্থান করে ভার্সিটিতে ঘটে যাওয়া কাণ্ডখানা তার অজানা। কাঁচা মাটির বাড়িগুলো চালা থেকে ঝরে পড়া বৃষ্টির 2-1 ফোঁটা মাটিতে পড়ে হালকা শব্দ তোলে। ঘরের দরজায় ধূপধাপ শব্দ তুলে বেরিয়ে আসে গৃহিণীরা। হাঁড়ি পাতিল হাতে পুকুর ঘাটের দিকে রওনা দেয়। ঘাটের পাশে নারকেল গাছের ছায় তখন জল টলটল করে কাঁপে। ফারিয়া পা ছুঁয়ে ছুঁয়ে হাঁটে পাতক্ষেতের পথ ধরে। তার গায়ে সাদা কালো ছাপা শাড়ি, হাতে সাদা কালো মিশলের রিঞ্জিন চুড়ি। সে তার নানু বাড়ি যাচ্ছে, যেখানে মাটির চুলায় ধোয়া তুলে রান্না হচ্ছে খেজুর গুড় আর মুড়ির সাথে পিঠা। পথে সে দেখে কয়েকজন কৃষক ধান খেতে কাজ করছে, আর দূরের আমবাগানে বৃষ্টিতে আম ছেলেমেয়েরা আরাম করে খাচ্ছে। ফারিয়া গ্রামের সচ্ছল স্নিগ্ধ মেয়ে, বয়স সবে 19 পেরিয়েছে। ফারিয়ার নানুমণি তাকে দেখে হেসে ওঠেন। আয় মা, তোকে না আজ খেজুর রসের পিঠা খাওয়াবো। ফারিয়ার মুখে হাসি ফুটে ওঠে। শহরে ধুলা আর কোলাহলের ভিড়ে এমন একটা দিনই তো সে খুঁজে ফিরছিল। ফারিয়ার নানু বাড়িতে এসে প্রথমে বাড়ির উঠানে ঝাড়ু দেয়। তার হাতে নারকেল পাতার নাড়ু, চুলটা বিনুনি করে বাঁধা, মাথায় আঁচল টেনে নেয় নানুমনির মতো। উঠোনটা লাল মাটি দিয়ে লেপা, মাঝখানে একটা তুলসী গাছ, বাড়ির চারপাশে মাটির টব ভরা ফুল গাছ, গাঁধা, রজনীগন্ধা আর শিউলি। নানুমনির ঘরটা মাটির, খড়ের ছাউনি দেওয়া। জানালার পাশে রাখা কাঠের তাক জুড়ে সাজানো আছে ফারিয়ার পুরনো কিছু পাঠ্য বই, শীতলপাটি আর কিছু কাছের চড়ি। ফারিয়ার বেড়ে ওঠা বলা চলে নানু বাড়িতেই। দাদু আর নানু বাড়ি পাশাপাশি হবার দরুন ফারিয়া নানু বাড়িতেই বেশি থেকেছে। ফারিয়ার বয়স যখন সবে মাত্র 4, তখনই প্রকৃতির নিয়ম অনুসারে নানু চলে যান পরপারে। ফারিয়া নানুমনির পাশে বসে গরুর দুধ দোয়ানো দেখে। এরপর পুকুর ঘাটে যায়। নুড়ি পাথরে ভরা ঘাটে দাঁড়িয়ে নানুমনির কাপড় কেচে দেয়, মাথার জল তোলে আর গুনগুনিয়ে গায় পুরনো লোকসঙ্গীত। তো ফার্সিটি গল্প কর। নানুমণি পিঠা বানাতে বানাতে জিজ্ঞেস করলেন। ফারিয়া হেসে বলল, শহরের মানুষগুলো এত ব্যস্ত নানুমণি, কারো সঙ্গে কেউ থাকে না। এখানে এসে মনে হচ্ছে আমি আসলেই বেঁচে আছি। একটু থেমে আবার বলে, যত দূরেই যাই, এই ছায়াগুলো, এই মানুষগুলো, এই গন্ধটাই আমার আপন। এখানেই আমি আসল আমি। ফারিয়ার কথায় নানুমণি মুচকি হাসেন। ফারিয়া বিকেলে উঠোনে বসে খেজুরের রস খেলো। নুই পাথর বিছানো পুকুর ঘাটে গিয়ে বসে থাকলো অনেকক্ষণ। শালিক পাখির ডাক, নারকেল পাতায় হাওয়া খেলা আর দূরের বাগানের শস্য শব্দ তাকে মন্ত্রমুগ্ধ করে রাখলো।
আকাশটা ঢেউ খেলানো নীল। এখানে সময় থেমে যায় না, কিন্তু খুব ধীরে চলে। মাঠের হাল, নদীর স্রোত আর মানুষের হাসিতে লেগে থাকে শান্তি। গ্রামে এমন মেয়েদের জীবন খুব বেশি গুছানো। তারা হয়তো শহরের মেয়ে নয়, কিন্তু তাদের চোখে থাকে আত্মবিশ্বাস আর শান্তি, যেটা কেবল প্রকৃতির ছোঁয়াই করা। দূর হতে ভেসে আসা মসজিদের আজানের সুর শরীর মন জুড়ে প্রশান্তি বয়ে আনে। সন্ধ্যাবেলা পুরো গ্রাম ঢেকে যায় কুয়াশা মেশানো আলো আধারিতে। তখন শোনা যায় ঘরের ভেতর থেকে হারমোনিয়ামের সুর কিংবা কারোর মুখে পুরনো লোকগান। নিশতি নামা শুরু হতে গ্রামের বাতাসে ছড়িয়ে পড়ে অদ্ভুত আবেশ। ফারিয়া বসে থাকে দাওয়ায়। নানুমণি তখন ঘরের ভেতরে হারিকেন জ্বালাচ্ছেন। সিমসাম উঠোনে এখনো জ্বলে কুপি বাতি। জোনাকিরা উঠতে উঠতে এসে বসে ঘরের চালে। মাঝে মাঝে ডানায় আলো টিম টিম করে। ফারিয়া হাঁ করে তাকিয়ে থাকে আকাশের দিকে। পূর্ণিমার আলোয় চারিদিক এমন ঝলমলে লাগছে, মনে হচ্ছে ধুলোমাখা সময়গুলো ধুয়ে গেছে এক নিমিষে। হঠাৎ করে তার বুকের ভেতরটায় কেমন খালি খালি লাগে। মন ছুঁয়ে যায় শহরের দিকে। প্রকৃতির সবটুকু শান্তি থাকা সত্ত্বেও সে টের পায় কিছু একটা হারিয়ে যাচ্ছে, কিংবা ইতিমধ্যে হারিয়েছে। নানুমণি এসে পাশে বসে, তার হাতে এক পেয়ালা দুধ। এই মা, একটু দুধ খা, গরম গরম, তোর পছন্দের আদা আর এলাচ দাও। ফারিয়া হাসে, পেয়ালাটা হাতে নিয়ে বলে, তুমি ছাড়া কেউ এমন খেয়াল রাখে না নানুমণি। চুপ করে থাকে দুজন কিছুক্ষণ। ঝিঝি পোকার ডাক, দূরের কোনো বাড়ি থেকে আসা বাঁশির সুর, আর মাঝে মধ্যে কুকুরের ডাকে ছিন্ন হয় রাতের নিস্তব্ধতা। হঠাৎ নানুমণি জিজ্ঞেস করেন, লিখসনটা না তোর ভার্সিটিতে পড়তো না রে? ফারিয়া চমকে তাকায় নানুমণির দিকে। মানে আমি চিনি না খুব ভালো করে, তবে নাম শুনেছি। কেন বলো তো? নানুমণি কাঁথার কোণে প্যাঁচ দিতে দিতে বলেন, সে নাকি খুন হয়েছে রে, টিভিতে দেখাইলো। শহরে বসে কিসব গোলমাল, তোর সাবধানে থাকবি। ফারিয়ার চোখে বিস্ময়ের ছায়া। লিকসনের মৃত্যু নিয়ে সে কিছুই জানত না। শহর থেকে আসার দিন রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনা তার কাছে সম্পূর্ণ অজানা ছিল। নানুমণির মুখে খবরটা শুনে তার বুক ধক করে ওঠে। কে লিকসনকে খুন করলো? কেন? এত কিছু ঘটে গেছে আর সে কিছুই জানে না। সে চুপচাপ উঠে দাঁড়ায়, ধীরে ধীরে পা ফেলে চলে আসে উঠোনের এক কোণায়। চাঁদের আলোয় মুখখানি পরিষ্কার দেখা যায়, একটা ভাবনে ডুবে যাওয়া মুখ। লিকসনের হত্যাকাণ্ডের সাথে তার কোনো সম্পর্ক ছিল না ঠিকই, কিন্তু কোথাও অদৃশ্য এক সুতোয় জড়িয়ে গেছে সে। গেমের রাতটা একটু ভারী হয়ে আসে। ফারিয়া এখন শুধু শান্তির টানে নয়, সত্যের সন্ধানও হয়তো আবার ফিরবে শহরে। নিশুতি রাত আরও গাঢ় হয়। আকাশ জোড়া জ্যোৎস্নায় চারপাশটা ভেসে যায় অপার্থিব আলোয়। ফারিয়ার চোখে ঘুম নেই, মনের মধ্যে এখন অদ্ভুত টানা পড়েন। লিকসনের নামটা শুধু নয়, তার মৃত্যু এত বড় এক ঘটনা সে কিছুই জানে না। নানুমণির বলা কথাগুলোই বারবার ঘুরে ফিরে আসছে কানে। কে লিকসনকে খুন করলো? কি ছিল তার পেছনে? কোনোভাবে কি তুরানের সাথে জড়িত? কেননা লিকসনের সাথে তুরানের ঝামেলা বিষয় ফারিয়া দেখেছিল, তাই বলে খুন? না না, তুরান এমন জঘন্য কাজ করবে না, এতটুকু বিশ্বাস তো আছেই তুরানের প্রতি। তবুও ফারিয়ার মনটা আনচান করে তুরানের কথা ভেবে। সে রাতে ফারিয়া বারান্দার মাচায় বসে অনেকক্ষণ তাকিয়েছিল দূরের দিগন্তে। মাথার ভেতর চলছিল নানান চিন্তার ঘূর্ণিপাক। শহর থেকে পালিয়ে এসেছিল শান্তির আশায়, প্রকৃতির কোলে নিঃশ্বাস নিতে, কিন্তু জীবন তো আর কাউকে পালাতে দেয় না। শহর তার হাত ধরে টেনে আনছে, আবার অদৃশ্য রহস্যের ফাঁদে ডেকে নিচ্ছে। পরের দিন সকালে পাখির ডাকে ঘুম ভাঙে। নানুমণি দরজার সামনে দাঁড়িয়ে বলেন, এই মা চল, খেতে একটু বাজারের দিকে যাই। ফারিয়া চমকে ওঠে। নিজের ভাবনে এতটাই হারিয়েছিল, বাজার যাওয়ার কথা শুনে খানিকটা অবাকি হয়। তবে বাজার মানে তো গ্রামের প্রাণকেন্দ্র, খবরের আধার। কিছু একটা হয়তো জানা যাবে। বাজারে পৌঁছে ফারিয়া লক্ষ্য করে লোকজন ফিসফিস করছে। কেউ বলছে ওই লিকসনের নাম করা ইভান চৌধুরী বলেই মাইরা ফেলাইছে। কেউ আবার ফিসফিসি বলে, শুনছস, হোস্টেলে কিছু ছেলেপেলে জড়িত হইতে পারে। ফারিয়া এক কোণে দাঁড়িয়ে
শোনে সব কথা। হঠাৎই তার চোখ পড়ে পরিচিত মুখ লাবিবের দিকে। তার ডিপার্টমেন্টের জুনিয়র গ্রামের ছেলে। ফারিয়া এগিয়ে এসে তার দিকে। লাবিব, তুমি এখানে? লাবিব একটু অবাক হলো, চিনে ফেলে। আপু, আপনি এখানে? জানতাম না তো, কিভাবে আসলেন? তেমন কিছু না, একটা ছুটি নিয়ে নানুমণির কাছে আসলাম। তুমি জানো লিকসনের ব্যাপারে? লাবিবের চোখে মুখে গাঢ় ছায়া নামে। জানি আপু, খুব বাজে একটা ঘটনা। পুলিশ তো এখনো কাউকে ধরতে পারেনি, তবে কয়েকটা নাম উঠেছে। তুমি কি জানো কি করতে পারে এটা? লাবিব একটু ইতস্তত করে, তারপর নিচু স্বরে বলে, আপু, সবার সন্দেহ তুরান ভাইয়ের উপর, কারণ লাস্ট ঝামেলাটা তুরান ভাইয়ের সাথেই হয়েছিল, তাই সবার সন্দেহ সেদিকেই। আর মানে শাওন ভাইও হতে পারে। ফারিয়া চুপ করে যায়। তার চোখে একরাশ উদ্বেগ, মনে দানা বাঁধছে নতুন সব প্রশ্ন। হয়তো সত্যকে জানতেই তাকে ফিরতে হবে শহরে, মুখোমুখি হতে হবে কিছু নির্মম বাস্তবতায় যেগুলো এড়িয়ে আসছিল এতদিন। তোর পছন্দের সব কিছু আজ রান্না করবো, তুই কিন্তু সব খেয়ে দেখবি, কোনো খাবার নিয়ে না বলবি না। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরে, নানুমনির মুখে হাসি। ফারিয়া হেসে মাথা নাড়ে, কিন্তু সেই হাসিতে ছিল না আগে সেই প্রাণ। তার ভেতরে তখন যুদ্ধ শুরু হয়ে গেছে, নিজের ভেতরে সংশয়ের, প্রশ্নের এবং দায়িত্বের। চাঁদ তখন উঠেছে ফের। কুপিবাতির আলোয় লিকসনের নামটা আবার ভেসে ওঠে। ফারিয়া জানে গ্রাম তাকে দিয়েছে প্রশান্তি, কিন্তু শহর ডাকছে নতুন লড়াইয়ের গল্প নিয়ে। নিশি নামলেই ক্যাম্পাসটা একরকম আবেশ ছড়িয়ে দেয়। শহীদ মিনারের চারপাশটা শান্তিতে মোড়ানো, শত কোলাহলের মাঝেও এখানে এসে সব কিছু থেমে যায়। আজ সন্ধ্যায় ঠিক এমন এক মুহূর্তে শহীদ মিনারের ধাপে বসে আছে তুরান আর নাবিল। নাবিল চুপচাপ তাকিয়ে আছে মিনারের উঁচু গায়ে লেখা কালো অক্ষরের দিকে। শহীদদের নামগুলো সময়ের দেওয়ালে খোদাই করা হয়েছে। তুরান চুপ করে বসে আছে, দৃষ্টিটা পাথরের মতো জমে আছে সামনের দিকে। নাবিল অনেকক্ষণ ধরে চুপচাপ পাশে বসে থাকে, কিন্তু এখন আর চুপ থাকা যাচ্ছে না। সবই তোর দিকে আঙ্গুল তুলছে তুরান, তুই কিছু বলেছিস না কেন? তুরান ধীরে মাথা তোলে, চোখে নিচে কালি, মুখে ক্লান্তির ছাপ। কি বলবো বল, আমি তো জানি না কিভাবে সব উলটপালট হয়ে গেল। টেক্সানের সঙ্গে ঝামেলা হয়েছিল ঠিকই, কিন্তু খুন, আমি ওর খুন করবো কেন? নাবিল দীর্ঘশ্বাস ফেলে। আমি জানি তুই ওটা করবি না, কিন্তু পরিস্থিতি তো তোর বিরুদ্ধে। তোর নামেই শেষবারের মতো ঝগড়ার কথাও সবাই বলেছে। তুরান ঠোঁট কামড়ে ধরে। আমি তো শুধু ওকে সামনাসামনি ভয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু আমি শুধু হুমকি ধামকি দিয়ে ভয় দেখাতে চেয়েছি। নাবিল ধীরে বলে, পুলিশও তো সন্দেহের চোখে তাকাচ্ছে তোর দিকে। তুই যদি নির্দোষ হোস তাহলে প্রমাণ কর তুরান, চুপ থাকলে কেউ বিশ্বাস করবে না। সব প্রমাণ আমার বিপক্ষে, তবে আমি নির্দোষ, এটা যে করেই হোক প্রমাণ করে ছাড়ব। কিন্তু তুই বিশ্বাস করিস তো আমাকে নাবিল? নাবিল এক মুহূর্ত চুপ থেকে বলে, বিশ্বাস করি, কিন্তু তোর নির্দোষিতা প্রমাণ করার লড়াইটা তোকে নিজেকেই লড়তে হবে। আমি পাশে আছি, কিন্তু এই যুদ্ধটা তোর একার। আর একটা কথা কি জানিস, তুরান এখন সরিষার মধ্যে ভূত লুকিয়ে থাকে, তখন বিষয়টা অনেক জটিল হয়ে যায়। আমি কি বোঝাতে চেয়েছি বা কাকে উদ্দেশ্য করে কথাখানি বলেছি তুই নিশ্চয়ই আন্দাজ করতে পারছিস। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি কে আছে এর পেছনে। কষ্ট তো সেই জায়গাতেই, যখন বিশ্বস্ত মানুষ ছুরির আঘাত করে, তখন বিষয়খানি মেনে নেওয়া দুষ্কর হয়ে ওঠে। তবে ব্যাপার না, আমি এসব কাটিয়ে উঠব। তুই শুধু এরকম বিশ্বাসঘাতকতা না করিস। আমার উপরে বিশ্বাস রাখতে পারিস, আমার দ্বারা তোর চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। আর এটা মনে রাখবি, তোর যে কোনো সমস্যায় নাবিল ঢাল হয়ে থাকবে। নীল শাড়ির মতো নিঃশব্দ আর কোমল কিছু কি আদৌ হয়? হয়তো হয়, ঠিক যেমন হয় চৈত্রের বিকেলে একটা পুরনো রেল স্টেশনের চুপচাপ রেলগাড়ি, অথবা শহরের কোলাহল ভেদ করে হঠাৎ পাওয়া এক ফোঁটা শান্তি। সেদিনও এমনই এক বিকেল ছিল। ধূলিধূসর রোদ ছুঁয়ে যাচ্ছিল ভার্সিটির পুরনো লাইব্রেরির বারান্দা। ঠিক সেখানেই দৃষ্টি আটকে যায় তুরানের। নীলরঙা তাঁতের শাড়ি, পারে সূক্ষ্ম রূপার কাজ। মনে হয় কোনো শিল্পী নিপুণ হাতে বুনে রেখেছে প্রেমের রেখা। মাথার উপর ঘন চুল, পেছনে খোপা, আর খোপার এক পাশে নীল অপরাজিতা।
চোখের চাহনি স্থির, তবু কোথাও উড়ে যাচ্ছে কোনো অতীতের আকাশে অথবা ভবিষ্যতের দোলনায়। সেদিন বিকেলে লাইব্রেরির বারান্দার কোণে নির্দিষ্ট একটি চেয়ারে বসে আছে প্রকৃতি। সামনে পুরনো বই, কখনো রবি ঠাকুর, কখনো জীবনানন্দ, আবার কখনো শুধু শূন্যতার পাতা। বই পড়ার ফাঁকে সে মৃদু হাসে। তার হাসি দেখে তুরানের হৃৎপিণ্ডের গতি থেমে যায়, মনের মাঝে অবাধ্য চাওয়া পাওয়া উকি দেয়। কিন্তু তুরান হালালভাবে চাওয়া পাওয়াগুলোকে পূর্ণতা দিতে চায়। প্রকৃতি দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে তুরানের হালাল স্পর্শ থাকবে। প্রতিটি অঙ্গে দখলদারিত্ব শুধুই আর কেবলমাত্র তুরানের হবে। খুব শীঘ্রই সেদিন আসবে, সেই নারীকে অপলক দৃষ্টিতে তুরান দূর হতে দেখে। যতটা না চোখে দেখে তার চেয়েও বেশি অনুভব করে মনে। প্রকৃতি নীলরঙা শাড়িতে নিজেকে এমনভাবে গুছিয়ে এনেছে, মনে হচ্ছে আকাশ নিজেই নেমে এসেছে মাটিতে। শাড়ির আঁচল হাওয়ায় দুলে উঠছে, আর তার প্রতিটা ভাঁজে সূর্যের আলো খেলে যাওয়া এক একটা ঝিকিমিকি জ্যোৎস্নার রেখা। সাদা ব্লাউজের সাথে অসাধারণ মানিয়ে গেছে সাজটা। কপালের মাঝ বরাবর একটা টিপ, চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা রঙের ছোঁয়া। শাড়ির রং গোধূলির আগে আকাশে জমে থাকা নীলিমার প্রতিচ্ছবি। হাওয়ায় দুলতে থাকা সেই শাড়ির আঁচল দেখে মনে হচ্ছে আকাশের এক টুকরো মেঘ মাটিতে নেমে এসেছে। তুরান তাকিয়ে আছে অপলক। তুরানের মনে হয় কেউ তার সমস্ত হৃৎপিণ্ড চেপে ধরে এক মুহূর্তে নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে। চারপাশের সব শব্দ, সব গুঞ্জন এক মুহূর্তে থেমে গিয়ে বিলীন হয়ে গেল তার ভেতরে। পৃথিবী নিজের গতি ভুলে গিয়েছে, আর সেই সাথে থেমে যাওয়া সময়ের ভেতর দাঁড়িয়েছিল শুধু সে। প্রকৃতি হঠাৎ একবার পেছনে ফিরে তাকালো, জানে না কেন তাকালো। সে জানতো না তার সেই তাকানো তুরানের বুকের ভেতর ভয়াবহ ঝড় তুলে দিচ্ছে। সেই এক মুহূর্তের চাহনিতে তুরানের বুকের ভেতর কেঁপে উঠল। তাকে দেখে প্রথমবারের মতো মনে হলো কোনো কোনো সৌন্দর্য ভাষা ছাড়িয়ে যায়। তুরান বলে উঠল নিজের মনে, আমি নীলিমায় ডুবে যেতে চাই সারা জীবনের জন্য। প্রকৃতির পানে নেশালো চোখে তাকিয়ে গেয়ে উঠল, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। দুপুর গড়িয়ে বিকেলের রোদ ঝুঁকে পড়েছে শহীদ মিনারের সিঁড়িতে। বাতাসে তখন অলসতা, আবার অজানা উত্তেজনা। শহীদ মিনারের সিঁড়িতে পা এলিয়ে বসে আছে তুরান। না, বসে নেই, সে দখল করে আছে প্রতিটা জায়গা। তার বসার ভঙ্গিটাই আলাদা। পা দুটো ছড়িয়ে রাখা, কোলের উপর কাঠের পুরানো গিটারটা রাখা, চোখে কোনো চশমা নেই। গায়ের উপরে হালকা হাওয়া বয়ে যাচ্ছে। তার চারপাশে সাঙ্গপাঙ্গরা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। তুরানের হাতে কোকের ক্যান। নাবিল ফোনে স্ক্রল করছে। দলের একজন চুপ করে তাকিয়ে আছে তুরানের আঙ্গুলের নড়াচড়ার দিকে। তারা জানে এই সময় তুরানকে ডাকা যায় না, প্রশ্ন করা যায় না, কেবল পাশে থাকতে হয়। তুরান গিটারে টুংটাং সুর তুলল, আর সেই সুরে মাদকতা ছড়িয়ে পড়ল চারপাশে। এক চিলতে বাতাস এসে তার চুলগুলো এলোমেলো করে দেয়। তুরান গিটারে টুংটাং সুর তোলার পাশাপাশি গলা ছেড়ে গেয়ে উঠল। গান গাওয়ার সময় তালে তালে তুরান মাথাটা ঝাঁকায়, পা দুলায়। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। প্রতি এলাকার অলিগলি রাস্তার লাইনটা যখন বলে, তখন তুরান এক হাত আঁকাবাঁকা করে অলিগলি বোঝায়, আবার গিটারের তারে সুর তোলে, মাথাটা সামনের দিকে ঝাঁকায়। তুরান পা তুলে আকৃতিতে বসে আছে, গানের তালে তালে পা দোলাই। শহীদ মিনারের সামনে ঘাসে বসে থাকা কিছু মেয়ে কথা বলতে বলতে থেমে গেল। একজন ফিসফিস করে বলল, ওই দেখ, দীপি তুরান গান গাইছে। উপস, কি অ্যাটিটিউড মাইরি, যে কোনো মেয়ে দেখলেই ফিদা হয়ে যাবে। আমি তো অলরেডি পিছলে গেছি। দেখ তোরা কিভাবে গানের তালে তালে হাত নাচাচ্ছে, আবার মাথা ঝাঁকাচ্ছে, মাথা দোলাচ্ছে। উফ ভাই, আমার কলেজা লাফিয়ে বের হয়ে আসতে চাইছে। যেমন সুর তেমন তার ব্যক্তিত্ব, স্বপ্নের পুরুষ। কারো গান গাওয়ার স্টাইল এত সুন্দর হয় বুঝি। তুরানের সাথে বাকিরাও তাল মিলিয়ে গাওয়া শুরু করে। এবার আরেকজন মেয়ে বলে,
আরেকজন হাসলো, বলল, ওনার মুড বোঝা যায় না রে। কখনো রাজনীতি, কখনো বন্ধুদের সাথে আড্ডা, কখনো গান, আবার কখনো মানুষকে সাহায্য করেন। পেছন থেকে হঠাৎ হাওয়ায় উড়ল কয়েকটা শুকনো পাতা। তুরান একবার তাকিয়ে দেখল আকাশের দিক। সে কেবল বাঁচছে তার নিজের মতো। শহীদ মিনার, এই ক্যাম্পাস আর তার চারপাশের ছেলেমেয়েরা সবাই জানে এই মুহূর্তটা ঠিক তুরানের নিজের মতো। কেবল গানের কথা নয়, তার বসে থাকা, তার চুপ থাকা, এমনকি তার নিঃশ্বাসও বলে এই জায়গা আমার। তুরান গিটার পাশে রেখে গা ঝাড়াতে উঠে দাঁড়ায় আর মোড়া ভেঙে বলে ওঠে, থাক তোরা, শ্বশুরবাড়ি থেকে আমি একটু চক্কর কেটে আসি। সাত সকালে শ্বশুরবাড়ি থেকে কল এসছে, নেমন্তন্ন পাঠিয়েছে, একটু হাজিরা দিয়ে আসে, না শ্বশুরের ছাওয়ালগুলো শান্তির ঘুম দিতে পারবে না, এমনিই তাদের ঘুম কেড়ে নিয়েছে। তুরানের বাক্য বানে সকলে বোকা নেই তাকিয়ে রয়। কারো বোধগম্য হয় না তুরানের বলা কথাগুলো। কিসব আবল তাবল পাগলের পোলে বকছে তুরান। মাথা খারাপ হয়ে গেল নাকি? এখনো বিয়ে করেনি, অথচ শ্বশুরবাড়ি কই পেল সে? নাবিল জিজ্ঞেস করে, ভাই তোর শরীর ঠিক আছে নাকি শাওনের খপ্পরে পড়ে স্মৃতিশক্তি লোপ পেয়েছে? তুরান প্রচণ্ড ভাব নিয়ে ঘন ঘন মাথা ঝাঁকিয়ে বলে, জি জি, একদম ফিট আছে। শাওনের খপ্পরে আমি পড়িনি, বরং শাওনকে আমার খপ্পরে ফেলবো। তুই বিয়ে না করতেই শ্বশুরবাড়ি কই পেলি? নাকি তলে তলে কাম ছাইড়া ফেলছো? আরে শালা, শ্বশুরবাড়ি বলতে আমি থানার কথাই বোঝাইছি। এই সহজ বিষয়টা তোকে ভেঙে বোঝাতে হয়? তুই আমার জানে যে কারো এত কম বুদ্ধি নেই, কিভাবে ঘুমাস? থানায় যাবার কথা শুনে তুরানের দলের একটা ছেলে বলে, থানায় কেন ভাই? নাচতে যাচ্ছে, যাবে? থানায় মানুষ কেন যায় বলো? জানিস, শাওন আমার পিছনে আনক্লিন ব্যাম্বু দিয়ে রাখছে। আবার জায়গায় থানায় কেন ভাই? ভাই, কথাখানা তুরান মুখ ভেঙচি দিয়ে বলল। তুরানের কথাই ছেলেটি থতমত খায়, কাচুমাচু করে এদিক সেদিক তাকাই। তুরানের কথাই নাবিল গা দুলিয়ে হাসে। তুরান আর কথা না বাড়িয়ে বাইকে চেপে বসে, মুখ দিয়ে শেষ বাজে। নাবিল বলে, একাই যাবি? যদি কোনো সমস্যা হয় আমিও যাই তোর সাথে। বিয়ে করতে যাচ্ছি না, পুরো মহল্লার সাথে নিয়ে যাব। তোর আসার প্রয়োজন নেই, আমি একাই যথেষ্ট। আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তুরান ফুল স্পিডে বাইক চালিয়ে চলে যায়। থানার ভেতরে ঢুকে তুরান বাইক পার করে চাবিটা হাতে ঘোরাতে ঘোরাতে যেই ঢুকতে নিবে, শাওনের সাথে বারান্দায় দেখা হয়ে যায়। শাওন থানা থেকে বের হচ্ছে আর তুরান ঢুকতে যাচ্ছে। তুরান শাওনকে দেখে থেমে যায়, শাওনও তুরানকে দেখে থেমে যায়। তুরান চাবিখানা হাতে ঘোরাতে ঘোরাতে শাওনকে চোখ মারে, মুখ দিয়ে শীষ দিতে দিতে শাওনের চারপাশে ঘুরে শাওনের উপর থেকে নিচ পর্যন্ত দেখে, এরপর বাঁকা হেসে গেয়ে ওঠে, যে রাজার রানী নাই সে রাজায় গাজা খায়, যে রাজার রানী নাই সে রাজায় ঝিমায়। এতটুকু গিয়ে পুনরায় শাওনকে চোখ মারে, আবার গায়, রাজার এখন গাজায় চলে, রানী টাটা গুড বাই। রাজার এখন গাজায় চলে, রানী টাটা গুড বাই। শাওনের চারপাশে ঘুরে এসে সামনে দাঁড়ায় একদম মুখোমুখি, আবারও চোখ মেরে বলে, রানী তো আমার হয়ে গেছে, গাছের কলকি টানা শুরু কর। ও আমার হৃদয়ের সাম্রাজ্ঞী, ওর দিকে কেউ নজর দিলে তার চোখ কাটা চামচ দিয়ে তুলে মার্বেল খেলবো। লাউড অ্যান্ড ক্লিয়ার কথা বলছে, কান খুলে শোনো রাখ। রাজ্য আমার, রাজত্ব আমার, আমার রাজ্যে আমি রাজা, প্রকৃতি আমার রানী। না রাজ্যতে তুই দখলদারি করতে পারবি, আর না প্রকৃতিকে আমার থেকে ছিনিয়ে নিতে পারবি। পদ ও প্রকৃতি দুটো থেকেই তুই শকুনের নজর যত তাড়াতাড়ি ফিরে নিতে পারবি, ততই তোর মঙ্গল। তোয়ানের বাক্যবাণে শাওনের সমস্ত শিরা উপশিরা রাগে কাঁপতে থাকে। নয়নযুগল রক্তিম বর্ণ ধারণ করে, হস্ত্রদয় দৃঢ় মুষ্টিবদ্ধ করে। তুরান এসবে পাত্তা দেয় না শাওন কিছু বলতে নিবে, তার আগেই তুরান একদম ডোন্ট কেয়ার ভাব নিয়ে শাওনের সামনে মাথাটা কিছুটা ঝুঁকে শুধায়, তোকে আরও একটা খবর দেই। যদি আমার জন্য খবরটা সুখকর, কিন্তু তোর জন্য খবরটা দুঃখজনক। কালকে নমিনেশন জমা দিতে চাচ্ছি, পারলে আটকে দেখাস, পারলে আমার বাঁকা চুলটা সোজা করে দেখাস। কথা শেষ করে তুরান চোখ মারে আর এক মুহূর্ত দাঁড়ায় না থানায়, ভেতর ঢুকে যায়। আর শাওন প্রচণ্ড রাগে দেওয়ালে খুশি মারে, হাত ফেটে গল গল করে রক্ত বেরিয়ে আসে। শাওন প্রচণ্ড ক্ষোভপূর্ণ স্বরে উচ্চারণ করে, বাংলার গ্রামীণ জীবনে বর্ষাকাল অপরূপ ঋতু।
বর্ষাকাল বাংলার 6 ঋতুর মধ্যে এক অনন্য ঋতু, যার আবির্ভাবে প্রকৃতি পায় নতুন প্রাণ, নতুন সৌন্দর্য। আষাঢ় শ্রাবণের আকাশে যখন ঘন কালো মেঘ ছেয়ে যায় দিগন্ত জোড়া, সবুজ মাঠে তখন নামে নরম নিঃশ্বাসের স্পর্শ। বিদ্যুৎ চমকে বজ্রধ্বনি আকাশ পাতাল কাঁপিয়ে তোলে, আর অঝোরধারে নামে বৃষ্টি। গ্রামের মানুষের জীবনে বর্ষা শুধু প্রকৃতির পরিবর্তন নয়, বরং তা জীবন্ত আবেগ, চলমান উৎসব। বর্ষা নামতেই শুকনো মাটিতে নামে প্রাণের ছোঁয়া। গ্রীষ্মের তাপদাহের পর বৃষ্টির প্রথম ফোঁটা মাটিতে পড়তে যে সোদা গন্ধ উঠে আসে, তা হৃদয় ছুঁয়ে যায়। প্রথম বৃষ্টির ফোঁটা পড়তেই ধুলোমাখা পথ হয়ে ওঠে কাদা মাখা, কিন্তু তাতে গ্রামের শিশুদের আনন্দের কমতি থাকে না। তারা দল বেঁধে কাদায় গড়াগড়ি খেলে বৃষ্টিতে ভিজে গান গায়। গাছপালা ফিরে পায় তার হারানো সতেজতা। সবুজ হয়ে ওঠে মাঠঘাট, নদ নদী খাল বিল পূর্ণ হয়ে ওঠে উচ্ছল জলে। শাপলা শালুক ফুলে ভরে ওঠে জলাভূমি। ক্ষেতের কোণায় জলে ভেসে ওঠে শাপলা। কখনো বা দেখা মেলে ব্যাঙের ডাক। ধান ক্ষেতের আইল পথে হেঁটে যেতে যেতে মন হারিয়ে যায় বৃষ্টির ছন্দে। গৃহস্থের আমন ধানের প্রস্তুতি আর নৌকা বাইসের উৎসব, সব মিলিয়ে বর্ষাকাল হয়ে ওঠে বাঙালির প্রাণের ঋতু। কৃষকের মুখে তখন স্বস্তির হাসি, কারণ ভালো বৃষ্টি মানেই ভালো ফসলের আশ্বাস। ঘরের ভেতরে থাকে ঝর্ণার মতো টিপ টিপ আওয়াজ, বাইরে জমে ওঠে ছোট ছোট জলকুণ্ড। নারীরা কলসি হাতে পুকুর ঘাটে যায়, শিশুরা বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসায়। বর্ষায় নদী হয়ে ওঠে প্রাণবন্ত, শুকিয়ে যাওয়া খালবিল আবার জেগে ওঠে। নৌকা বাইসের প্রস্তুতি শুরু হয়। বাজারে ওঠে তাজা মাছ। সন্ধ্যাবেলায় কুয়াশে ভেজা হাওয়ার সঙ্গে গ্রামে ফিরে আসে মাটির গন্ধ আর মায়ের ডাক, এসো ভেতরে ভিজে যাবে। গ্রামীণ বর্ষা মানে প্রকৃতির সঙ্গে মিশে থাকা নিঃশব্দ ভালোবাসা। বৃষ্টি ভেজা গাছের পাতায় মাটির টানাই আর কাদামাটির পথে হেঁটে চলা জীবনে বর্ষা বয়ে আনে শান্তি, আশা আর আনন্দের সুর। রাতভর টিনের চালে টুপটাপ বৃষ্টির শব্দের ঘুম ভেঙেছিল ফারিয়ার। সকালে ঘুম থেকে উঠে জানালা খুলতেই ঠান্ডা বাতাসের ছোঁয়ায় কেঁপে উঠল সে। বাইরে তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। দিগন্ত জোড়া সবুজ মাঠে বুক জুড়ে জমে থাকা পানিতে আকাশের প্রতিচ্ছবি। দূরে তালগাছগুলো মেঘে ঢাকা, আর তার ফাঁক দিয়ে এক ঝলক আলো উকি দিচ্ছে। বর্ষাকাল তার সবচেয়ে প্রিয় ঋতু। নানুমণি যখন ভোরে ঘুম ভাঙার আগেই কলসি হাতে পুকুরে গিয়েছেন, সে তখনও জানালার পাশে বসে বৃষ্টির গান শুনছে। তার চোখে তখন বর্ষা মানে একটা অন্যরকম ভালোবাসা, যা শুধু গায়ে মাটি ছোঁয়ালে বোঝা যায়। দুপুর গড়িয়ে বিকেল হতেই গ্রামের শিশুরা মাঠে বেরিয়ে পড়ল। দুপুর গড়িয়ে বিকেল হতেই গ্রামের শিশুরা মাঠে বেরিয়ে পড়ল। কেউ পলিথিনে বৃষ্টি ধরছে, কেউ কাগজের নৌকা ভাসাচ্ছে। ফারিয়াও আর থাকতে পারল না। পুরনো একটা শাড়ি জড়িয়ে পা ভিজে হাঁটতে লাগলো কাদামাটির আলপথ ধরে। চারপাশে তখন শুধু সবুজ আর জল। বৃষ্টির প্রতিটি ফোঁটা তার মনের ভেতরে জমে থাকা সব দুঃখ ধুয়ে দিচ্ছে। একটু পর বৃষ্টি থেমে যায়। ফারিয়া নানুমণিকে বিদায় জানিয়ে নিজ বাড়িতে আসে, যেখানে বাবা নূর হক ছাড়া কেউ থাকে না। মা ভাই বোন রংপুরে। আগামীকাল ফারিয়াও চলে যাবে সেখানে। বাড়িতে এসে ফারিয়া আবার কাছে যায়।